হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি অপ্রেমের গল্প, লেখিকা জান্নাতুল ফারিয়া প্রত্যাশা, পর্ব 1। বা হবু স্বামীর নার্সিংহোমে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিস, আর কি লাগে তোর? অন্বিতা ফাইলটা বন্ধ করে কপাল গুটালো, সন্দিহান সুরে বলল, মনে হচ্ছে আমার থেকেও তুই বেশি খুশি হচ্ছিস। আভার মুখে দাঁত কেলানো হাসি ছিল, তার ফকফকা হাসিটা গায়েব হয়ে গেল মুহূর্তেই। বলল, তুই কি আমাকে সন্দেহ করছিস? অন্বিতা হেসে বলল, করতেই পারি। আজকাল কাউকেই ঠিক বিশ্বাস করা যায় না, নিজের ফ্রেন্ডকেও না। অভার মনে দুঃখ এলো, বন্ধুত্ব তাদের একযোগ, এতদিনে এইটুকু বিশ্বাস পাওয়ার যোগ্যতাও বুঝি তার হয়নি। সে বিষণ্ণ সুরে বলল, এটা শোনার জন্যই বেঁচেছিলাম আমি। অন্বিতা ফাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যারের কাছ থেকে একটা সাইন নিয়ে আয়। নাক ফুলালো আভা, বলল, আমি কেন যাব? অন্বিতা চেয়ারে হেলান দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে বলল, কারণ ফাইলটা তোমার, আমার না। টনক নড়ল আভার। হ্যাঁ, এই ফাইলটা তো তারই। সে দ্রুত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তা আগে বলবি না? আমার তো খেয়ালই ছিল না। এখন দ্রুত যাও, নয়তো আজকের দিনটাও মিস যাবে। আবার সময় না খুইয়ে ছুটতে লাগলো প্রফেসরের কক্ষের দিকে। অন্বিতা ছোট নিঃশ্বাস ফেলে ফোনটা হাতে নিল, সময় দেখলো 2টা 30। বাসায় ফেরা উচিত, কাল থেকে আবার ডিউটি শুরু, তাও আবার এই অসভ্য অভদ্র লোকটার নার্সিং হোমে। এই ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। যদি পারতো এই বিয়েটা কখনোই করতো না সে। অন্বিতা তার মেডিকেল কলেজের বাইরে দাঁড়ানো, আভার জন্য অপেক্ষা তার। তখনই খেয়াল করে একটা কালো রঙের গাড়ি সবেই গেট পার হয়ে ভেতরে এসেছে। অন্বিতার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে তৎক্ষণাৎ গাড়িটা পরিচিত তার। সে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে ভেতরে কে আছে, কিন্তু এতদের থেকে বোঝা দায়। কিছুটা সামনে এসে থামে গাড়িটা। অন্বিতা একটু আড়াল হয়ে দাঁড়ায়, দেখার চেষ্টা করে গাড়ি থেকে কে নামে। এক পলক বাদেই গাড়ির পেছনের দরজা খুলে বেরিয়ে আসে পেটানো শরীরে এক সুদর্শন পুরুষ। তাকে দেখে ভ্রু কুঁচকায় অন্বিতা, মনে মনে বিরক্ত হয়ে বলে, এই লোকটা আবার এখানে কি করছে? চোখের চশমা নামিয়ে ডক্টর মাহির আশরাফ আশপাশটা দেখলো একবার, তারপর ইশারায় গাড়ির ড্রাইভারকে বলল গাড়িটা সাইড করে রাখার জন্য। অ্যাপ্রনটা ডান হাতের উপর ফেলে স্ক্রুপটা গলায় ঝুলিয়ে নিল। তারপর পা বাড়ালো সামনের দিকে। চট করে আড়াল হয়ে দাঁড়ালো অন্বিতা। মস্তিষ্ক জুড়ে বিচরণ চলছে কয়েকখানা জরুরি প্রশ্ন তার। এর মাঝেই ফোনটা বেজে উঠল অযথা। অন্বিতা রিসিভ করে কানে লাগিয়ে বলল, তোর জ্বালা একটু শান্তিতে কিছু ভাবতেও পারি না। হয়েছে তোর? হ্যাঁ শেষ। তুই কই? জাহান্নামে। অন্বিতা ক্ষুব্ধ সুরে বলল। আভা বলল, এই সময় জাহান্নামে কি করিস? আর তোকে না ভাইয়া একা কোথাও যেতে বারণ করেছেন? ক্রোধের অনলে ঘি পড়ল বুঝি? চট করে জ্বলে উঠল অন্বিতা। বেশি ভাই ভাই করলে একেবারে ধরে ভাইয়ের গলাতে ঝুলিয়ে দিব। আচ্ছা আচ্ছা,
না রেগে এবার বল কোথায় আছিস? বাইরের গেটের সামনে, 2 মিনিটের মধ্যে আয়। ওকে, আসছি। অন্বিতা ফোন কাটলো, তারপর চারপাশটা একবার দেখে নিল সতর্ক দৃষ্টিতে। এই লোকটা কলেজ বিল্ডিং এর দিকে কেন গেল? তাকে আবার খুঁজতে যায়নি তো? অপ্রাসঙ্গিক চিন্তা ভাবনায় মন অস্থির। এরই মাঝে আভা এসে দাঁড়ালো তার পাশে, বলল, চল বাড়ি যাওয়া যাক। অন্বিতার সতর্কতার সহিত বলল, ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটবি, কেউ ডাকলে ভুলেও পেছন ফিরে তাকাবি না। আভা তার দেখে কিছুটা এগিয়ে এসে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কেন কেন? আমরা কি কোনো হরর মুভির শুট করছি? অন্বিতা ধমক দিয়ে উঠে বলল, বাজে কথা না বলে যেটা বলছি সেটা কর, চল। আবার হাত ধরে বাইরে বেরিয়ে এলো অন্বিতা। আভা কিছু একটা বলতে গিয়েও চমকে থামলো, বলল, ওইটা মাহির ভাইয়ার গাড়ি না? অন্বিতা মাথা নুইয়ে সামনে হেঁটে চলছে। আভাকে রীতিমতো টানছে সে। আভার দৃষ্টি সেই গাড়ির দিকে। আচমকা এক কণ্ঠস্বর পথরোধ করলো তাদের, আরে ভাবি আপনি? না চাইতেও তার চলন্ত পথযোগলে একটা কঠিন ব্রেক কষলো অন্বিতা। চোখ মুখ খিচে চাইলো লোকটির দিকে। লোকটির মুখে চমৎকার হাসি, সামনের সব কপাটি দাঁত সেই হাসিতে ঝলঝল করছে। অন্বিতা কোনো রকমে হাসলো, বলল, জি, এটা আমার কলেজ, আর আমার কলেজে আমি থাকবো, এটাই স্বাভাবিক। তবে আপনার এখানে থাকাটা বড্ড অস্বাভাবিক ঠেকছে। কেন এসেছেন? লোকটার হাসি মজল না, বরং বাড়ল বোধহয়। দাঁত দেখে মনে হচ্ছে ম্যাজিক পাউডারের এক মাজন। সে বলল, ভাইয়ের সাথে আসছি। উৎসাহ নিয়ে আভা বলল, বলেন কি? মাহির ভাই এসেছেন? কোথায় তিনি? কলেজের ভেতরে। যান যান, ডেকে নিয়ে আসুন গিয়ে। ওনার বউকে এসে দেখে যেতে বলুন। অন্বিতা আভার হাতে চিমটি কাটলো জোরে। আচমকা চিমটিতে উহু করে শব্দ করে উঠল আভা। অন্বিতা কর্কশ স্বরে বলল, সব সময় আগ বাড়িয়ে তুই এত কথা বলিস কেন? তারপর সে মাহিরের ড্রাইভারের দিকে চেয়ে বলল, ভাই শুনুন, আপনার এখন কাউকে ডাকতে হবে না। আর উনি বোধহয় কোনো কাজে এখানে এসেছেন, ডাকলে আবার রেগে যেতে পারে, তাই অযথা দরকার নেই এসবের, আমরা বরং যাই। না না ভাবি, ভাই তো আপনার সাথেই দেখা করতে আসছেন, আর আপনাকে খুঁজতেই ভেতরে গেছেন। ফাটা বেলুনের ন্যায় চুপসে যায় অন্বিতার মুখখানা, অথচ দ্বিগুণ উৎসাহে ঝলমলিয়ে ওঠে আভার মুখ। সে বলল, দেখেছিস ভাইয়ার তোর প্রতি কি টান? কালকে ভাইয়ার নার্সিং হোমে জয়েন করছিস, তাও ওনার তোকে দেখার কত তাড়া। অন্বিতা কটমট করে আভার দিকে তাকায়। আভা ঠোঁট চেপে হাসে। এই মেয়েকে রাগাতে বেশ ভালো লাগে তার। নিজেকে সংযত করে অন্বিতা বলল, বাসায় আমার আজ অনেক কাজ ভাইয়া, আপনার ভাইকে বলবেন আমার সাথে দেখা করার খুব প্রয়োজন হলে উনি যেন আমার বাসায় চলে যান, কেমন? আসছি, আল্লাহ হাফেজ। আসিয়া বেগম দরজা খুলতেই ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমের দিকে চলে যায় অন্বিতা। আসিয়া বেগম দরজাটা আটকে দিয়ে তার জন্য খাবার বাড়তে যান। রান্নাঘর থেকে জিজ্ঞেস করেন, কলেজের সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ। আচ্ছা বেশ, গোসল করে আয় তবে। আলমারি খুলে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল অন্বিতা। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। তার ক্লান্ত পরিশ্রান্ত মুখ, চোখের নিচের গর্তটা স্পষ্ট, মুখে ব্রণের দাগের কমতি নেই। কি এলোমেলো শুষ্ক চুল, যেন একখানা পাখির বাসা। অন্বিতা হেসে ফেলল, তাকে যে কুৎসিত লাগছে খুব, অথচ এক সময়ও
সে ছিল একেবারে গোছানো পরিপাটি একটা মেয়ে। চুলটা কখনো এদিক থেকে ওদিক হতো না, ঠোঁটটা খালি থাকতো না কখনো। কত যে কাজলে চোখ রাঙিয়েছে সেসব তো আজকাল ভুলেই বসেছে। অথচ সেই সুন্দর মেয়েটিকে এত এত অবজ্ঞা অপমান করে সে আজ এই কুৎসিত মেয়েটার পেছনে পড়েছে। কি অদ্ভুত! অন্বিতা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর শাওয়ার ছেড়ে ভিজতে আরম্ভ করলো সে। গোসল সেরে বেরিয়ে আসতেই ফোনটা তার টুং করে উঠল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতেই ফোনটা হাতে নিল সে। আনছেই, অথচ পরিচিত নাম্বার থেকে একটা মেসেজ। আমি তোমার সাথে দেখা করতে গিয়েছি, জানার পরেও তুমি আমাকে উপেক্ষা করে চলে এলে কি করে? সিনিয়রের সাথে এত বড় বেয়াদবি করার সাহস হয় কি করে তোমার? আপনি আমার জুনিয়রকে তুমি বলে সম্বোধন করছেন, সেটা আপনার ভদ্রতায় ঠেকছে না। মেসেজটা পাঠিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল অন্বিতা। মেসেজটা কোনোভাবেই ঠিক করবার সুযোগ পাচ্ছে না। এই যে ছোট্ট এক মেসেজে আবার মন বিগড়ে গেল তার। চুলের পানি নিয়ে তোয়ালেটা বারান্দায় নেড়ে এলো। রুমে আসতেই ফোনে আগমন বার্তার সংকেত শুনেও না শোনার ভান করে ডাইনিং রুমে চলে গেল সে। চেয়ার টেনে বসে বলল, তুমি খেয়েছো মা? আসিয়া বেগম অন্বিতার প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, তোকে ছাড়া খাই কখনো? মা, 4টা বাজতে চলল, কেন এমন করো সব সময়? অসুস্থ হলে কে দেখবে তোমায়? কাল থেকে আমার চাপ আরো বাড়বে। আসিয়া বেগম হাসলেন, মেয়ের বকুনি খেতে বেশ ভালো লাগে তার। বললেন, এইটুকু সময়ের দেরিতেই কেউ অসুস্থ হয় না, আর ডাক্তার মেয়ে তো আছেই আমার চিকিৎসার জন্য। অন্বিতা মায়ের হাতটা টেনে তার গলার সাথে লাগিয়ে বলল, এমন উদাসীন হইও না মা, শরীরের যত্ন নাও। তোমার কিছু হলে আমি যে নিঃস্ব হয়ে যাব। নিঃস্ব যেন না হতে হয়, সেই জন্যই মাহিরকে খুঁজে এনেছি। জানিস, ওর কথা ভাবলেই আমি তোকে নিয়ে নিশ্চিন্তে থাকি। অন্বিতা বিস্ময় নিয়ে মাকে দেখে। মা ওই লোকটাকে এত বিশ্বাস করে ভাবতেই অবাক লাগে তার। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা খেতে বসো এবার। খাবারের পর্ব চুকিয়ে রুমে এসে দেখে ফোনটা তার ক্লান্তহীন বেজে চলছে। সে বিছানার কাজটায় এসে উকি দিয়ে দেখে নাম্বারটা কার। নাম্বার চেনা মাত্রই বিরক্তিতে চোখ মুখ ছেড়ে চেয়ে যায় তার। নিয়ত করে ফোন তুলবে না, পরে মনে পড়ে বেটা সাংঘাতিক, ফোন না তুললে একবার বাড়ি অবধি চলে এসেছিল। আজও এমন কিছু হোক অন্বিতা চায় না, তাই রিসিভ করে। সাথে সাথেই ওপাশ থেকে কেউ কঠিন রাশভারী সুরে বলে ওঠে, জ্ঞানের ঘাটতি থাকলে বাদাম খাও, তাও মূর্খের মতো কাজ করা বন্ধ করো। অন্বিতা দাঁতে দাঁত খিঁচে বলে, তা মিস্টার অত্যন্ত জ্ঞানী পুরুষ, আপনি কেন এই মূর্খকে ফোন দিয়ে আপনার মূল্যবান সময় ব্যয় করছেন? তুমি কি আমার সাথে ফের বেয়াদবি করছো? আপনিও আমাকে ফের তুমি বলে সম্বোধন করেছেন। বেশ করেছি, তবে আমিও বেশ করেছি। ওপাশ নীরব। হয়তো অন্বিতার কথায় উগরে ওঠা মাত্রাধিক রাগকে প্রশমিত করার চেষ্টা চালানো হচ্ছে। এক পল বাদে ওপাশ থেকে আওয়াজ এলো, আমার তোমার সাথে প্রয়োজন ছিল বলেই দেখা করতে গিয়েছিলাম, প্রেম করতে নয়। বলা তো যায় না, যদি প্রেম করতেই যেতেন। আমার তো আমার কলেজে একটা মান সম্মান আছে, তাই না? আমাকে রাগিও না অনবি, আমাকেও আপনি বিরক্ত করবেন না। এখনো তো শুরুই করিনি, এর মধ্যেই
থেমে যেতে বলছো? ফোন রাখুন, আমার আরও কাজ আছে। বর্তমানে আমাকে সময় দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ থাকতে পারে না। অন্বিতার রাগ হলো, বাজখাই সুরে বলল, শুনুন, আপনার সাথে কথা বলা আমার কাছে সময়ের অপচয় ছাড়া আমার আর কিছুই মনে হয় না। আর বর্তমানে আমার এত গুরুত্বপূর্ণ সময় আমি আপনার সাথে কথা বলে অপচয় করতে চাই না। ওপাশ থেকে ভেসে এলো হাসির শব্দ। অন্বিতা চোখ বুজলো, সঙ্গে সঙ্গেই এত প্রশান্তি কেন এই শব্দের মাঝে? মাহির হাসি থামিয়ে বলল, তবে তো পুরো জীবনটাই তোমার অপচয় করে কাটিয়ে দিতে হবে। অন্বিতা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে শান্ত করলো নিজেকে। বলল, কি কথা বলার তাড়াতাড়ি বলুন। কাল কি পরে আসছো? ফের রাগটা ধপ করে মস্তিষ্কে চড়ে বসলো। ক্ষিপ্ত সুরে বলল, কাফনের কাপড়। ছি অন্বি, এসব বলতে হয় না। আপনি প্লিজ জরুরি কোনো কথা থাকলে বলুন, না হলে কলটা কেটে রেহাই দিন আমায়। শুনো, তোমার ওই আকাশি রঙের শাড়িটা আছে না, সেটা পরেই এসো। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে অন্বিতা জিজ্ঞেস করলো, আর কিছু বলতে চান আপনি? আপাতত না, তবে এবার রাখুন। ঠিক আছে, বাই। অন্বিতা চট করে ফোন কাটলো। রাগে ক্ষোভে ফেটে পড়ছে সে। আর যেন সহ্য হচ্ছে না লোকটার এসব ব্যবহার। চোখে পানি এলো তার। অতীতেও খারাপ করেছে, এখন বোধ হয় বর্তমান আর ভবিষ্যতেও খারাপ হওয়ার পথে। ফোন রেখে অশান্ত মনে বিছানায় গা এলালো সে। আজকাল ঘুমেরা যেন তার সাথে বিরোধে নেমেছে, কোনো মতেই ধরা দেয় না। এই যে শুয়েছে, এখন হাঁসফাঁস করবে সন্ধ্যা হওয়ার আগ অবধি। ঘুম কিন্তু আসবে না, রাতেও তাই। বড়জোর ঘন্টা দুয়েক কোনোভাবে ঘুমায়, তারপর আবার শুরু আরেক কর্মব্যস্ত দিন। সন্ধ্যার প্রহর কেটে এখন কুচকুচে রাত। কফির গ্লাস হাতে অন্বিতা তার বারান্দায়। তাদের বাসার সাথেই আরেকটি বাসা লাগানো। সেই বাসার চারতলায় একটা ব্যাচেলর ছেলে থাকে। সন্ধ্যা পড়তেই বারান্দায় গিটার নিয়ে বসে সে। টুংটাং করে বেশ নিখুঁত সুরে তোলে। অন্বিতা কফি বা চায়ের সাথে উপভোগ করে সেটা। তবে আর সেই বারান্দাটা ফাঁকা, হয়তো ছেলেটা বাসায় নেই। প্রতিদিন সেই ছেলের গান যেন অন্বিতার অভ্যাসে পরিণত হয়েছে। তাই আজ সেই ছেলের প্রতীক্ষায় কফিটা একটু বিলম্বে পান করলেও সেই ছেলের গান শোনার সৌভাগ্য আর তার হয় না। কফিটাও বোধ হয় সেই জন্য আজ পানসা লাগছে। আর তার বারান্দায় দাঁড়িয়ে থাকার ইচ্ছে হয় না। ফিরে আসতে নিয়েও আবার থমকে দাঁড়ায়। একটা নিভু নিভু আলো জ্বলছে দেখে সেই বারান্দায় অন্বিতার তীব্র আগ্রহ জন্মে। সেদিকেই চেয়ে থাকে সে। একটা বলিষ্ঠ শরীরের ছায়া হাতে গিটার নিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। এই ছেলেটাকে আজ অবধি অন্বিতা দেখেনি, প্রতিবারই কেবল ছায়া দেখেছে। আজও তাই। গিটারে সুর তুলে পুরুষালী এক ভারী সুর এসে ধাক্কা খায় অন্বিতার কর্ণকুহরে। অন্বিতা কফির কাপে চুমুক দেয়। এবার কফিটা বেশ স্বাদের মনে হয় তার। প্রত্যাহ দিনকার ন্যায় আজও গান শেষ করে ছেলেটা গিটার সমেত নিজের রুমে চলে যায়। অন্বিতা তাকিয়ে থাকে ছেলেটি তার রুমে যাওয়া অবধি। রুমে চলে আসে অন্বিতা অতঃপর। তার এত মন খারাপের ভিড়ে এই ছেলেটার গান তার মন ভালো করে দেয়। ফুরফুরে ভালো মনটা নিয়ে এবার পড়ার টেবিলে বসে অন্বিতা। কাল থেকে আবার নতুন করে দায়িত্বের চাপ বাড়বে। তার সাথে ওই অভদ্র লোকটার আগলা পীড়িতের অত্যাচার তো আছেই। কি করে যে এত কিছু সহ্য করবে কে জানে। রাতের খাবার শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ায় অন্বিতা। রাস্তার ধারে
তখন তো একটা কুকুর ডাকছে, গাড়ি যাচ্ছে, বেশ সময় পর পর একটা দুইটা। অন্বিতা সেই সবই দেখছে। এরই মাঝেই আকুম্বাক তার চোখ সেই অজ্ঞাত ছেলের বারান্দার দিকে যায়। আজ এক ব্যতিক্রম সময়ে ছেলেটা বারান্দায় বসে, তার ছায়াটা স্পষ্ট। অন্বিতা সেদিকেই চেয়ে আছে। অনেকক্ষণ চেয়ে থাকার পর মনে হলো যেন এই ছেলেটা বুঝি তাকেই দেখছে, অথচ ছেলেটা কোন দিকে তাকিয়ে আছে সেটা অন্ধকারে বোঝা দায়। তাও কেন যে অন্বিতার এটা মনে হলো কে জানে, অদ্ভুত লাগলো ব্যাপারটা। তাই রুমের ভেতরে চলে আসে সে, শুয়ে পড়ে। অ্যালার্ম দেওয়ার জন্য ফোনটা হাতে নিতেই দেখে অপছন্দের নাম্বার থেকে মেসেজ। শুভরাত্রি অন্বি, কাল আমাদের শীঘ্রই দেখা হোক। সুন্দর বার্তাখানা চমৎকারভাবে অবজ্ঞা করে ফোনে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ল অন্বিতা। মনে মনে একবার আওড়ে নিল, আমাদের আর দেখা না হোক। আরেকটি সকালের সূচনা। ব্যস্ত অন্বিতা এদিক সেদিক ছুটছে নিজেকে তৈরি করতে। এরই মাঝে আসিয়া বেগম অন্বিতার রুমে এলেন, হাতে খাবারের প্লেট। সেটা অন্বিতার চোখে পড়তেই সে তৎক্ষণাৎ অনুরোধ জানালো, মা আমি খাবো না কিছু। পাগল নাকি? খালি পেটে গেলে সারাদিন কাজ করার শক্তি পাবি কি করে? সেখানের ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নিব। ও আজকাল বুঝি মায়ের হাতের রান্না আর পছন্দ হচ্ছে না? অন্বিতা তার সমস্ত তোড়জোড় থামিয়ে দিয়ে মায়ের দিকে চাইল, হতাশ সুরে বলল, ইমোশনাল ব্ল্যাকমেইলগুলো রেডি থাকে সব সময় তাই না? আসিয়া বেগম আলু ভাজা সমেত রুটিটা তার মুখ বরাবর ধরে বলল, হ্যাঁ বুঝেছি যখন তবে খেয়ে নে। মাকে বোঝানো দায়, শত ব্যস্ততার মাঝেও ঠিকই তাকে খাইয়ে দিবে এটা সে জানে। তাই সেও সহজে খেয়ে নিল। পরে মাহের আশরাফ শহরের একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। এই তো বছর খানেক আগে হৃদরোগের উপর পুরো ডিগ্রি রপ্ত করে দেশে ফিরেছে সে। তারপর থেকেই চলছে নিজের নার্সিং হোমে সাধারণ মানুষের সেবা দেওয়া। কত শত মানুষের হৃদয়ের ব্যাধি শেষ করেছে, তার ইয়ত্তা নেই। অথচ ডাক্তার সাহেব যে নিজেই ভয়ানক এক হৃদরোগে আক্রান্ত সেটা হয়তো তিনি নিজেই জানেন না। স্যার, ইন্টার্নশিপের ডাক্তাররা সবাই চলে এসেছেন, ওনারা মিটিং রুমে আছেন। মাহের অ্যাপ্রনটা গায়ে লাগিয়ে বলল, চলুন। মিটিং রুমের ভেতরে ঢুকতেই উপস্থিত ডাক্তাররা দাঁড়িয়ে পরে সবাই সালাম দেয়। মাহের সালামের জবাব দিয়ে বসতে বলে তাদের। সে বসে সকলের সামনে মুখ বরাবর। তার আন্ডারে 6 জনের মতো ডাক্তার আছে, তবে আজ সেখানে তার সম্মুখে উপস্থিত 5 জন। মাহির ভ্রু কুঁচকায়, জিজ্ঞেস করে আরেকজন কোথায়? তার সহকারী বলে, স্যার উনি এখনো আসেননি। কেন? আপনি সবাইকে বলে দেননি যে আমি সময় নিয়ে কতটা স্ট্রক? সহকারী মাথা নুইয়ে বলল, জি স্যার বলেছি। তাও সেই একজনের লেট হলো কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আগন্তুককে দেখতে সকলের দৃষ্টি দরজার দিকে যায়। ছুটে আসতে দরজার সামনে দাঁড়িয়ে অন্বিতা হাঁপাচ্ছে আপাতত। তাকে আপাদমস্তক পরখ করে মাহির। তারপর গম্ভীর সুরে বলল, রাস্তায় কি শুধু আপনার জন্য জ্যাম? ওনারা তাহলে কি করে আসলেন? অন্বিতা সবাইকে একবার দেখে বলল, স্যার আসলে আমাদের ওই দিকে গাড়ি পাওয়া যায় না ঠিক মতো, গাড়ি পেতে সময় লেগেছে বেশি, তার উপর আবার সিগন্যালে পড়েছিলাম। সব মিলিয়ে বা অজুহাত সব আগে থেকে রেডি করে এসেছেন দেখছি।
অন্বিতা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, বলল, অজুহাত দিচ্ছি না স্যার, যেটা সত্যি সেটাই বলছি। ঠিক আছে, মেনে নিলাম। প্রথম দিন বলে মাপ পেলেন, পরে আর একদিনও লেট হলে আপনাকে লাইসেন্স ব্যতীতই বিদায় হতে হবে। মনে থাকবে স্যার। এবার ভেতরে আসি। জি আসুন। অন্বিতা ভেতরে এলো, বসলো চেয়ারে। মাহির এখনো তাকেই দেখছে। পরে মনে পড়লো, সে সিনিয়র ডাক্তার হয়ে এভাবে কেন জুনিয়রের দিকে তাকিয়ে থাকাটা বেমানান। তাই চোখ সরিয়ে স্বাভাবিক করলো নিজেকে। বলল, একে একে আপনারা আপনাদের পরিচয় দিন। সবাই তার কথা মতো নিজেদের পরিচয় দিতে আরম্ভ করলো। সর্বশেষ পাল্লা এলো অন্বিতার। উঠে দাঁড়ালো সে, বলতে আরম্ভ করলো, হ্যালো স্যার, আমি অন্বিতা জামান, রাশেদুল জামান এবং আয়েশা বেগমের একমাত্র মেয়ে। আর আমার ভালোবাসা, আমার হবু বউ। নিজ মনেই আড়ালো মাহির। তারপর বলল, ঠিক আছে অন্বিতা বসুন। অন্বিতা বসলো। তারপর উঠে দাঁড়ালো মাহির। ইন্টার্ন ডাক্তার হিসেবে নিজেদের সমস্ত দায়িত্ব তাদের বুঝিয়ে দিল, কে কি করবে না করবে সবকিছু। শেষে বলল, আমার অনুমতি ছাড়া আপনারা কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন না। আর যদি করেন, তারপর পেশেন্টের কোনো ক্ষতি হলে তার দায়ভার কিন্তু এই নার্সিং হোম নেবে না। মনে রাখবেন কথাটা। সবাই মাথা হেলালো, মনে থাকবে তাদের। মাহির তার জায়গায় বসলো। ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, একজন ডাক্তার লাগবে যিনি পুরোটা সময় আমার পাশে পাশেই থাকবেন। এক্ষেত্রে দায়িত্বের চাপটা বাড়বে তার। কারো কি আগ্রহ আছে? মাহির এই বলে সামনে তাকায়। সেই গ্রুপে অন্বিতা ছাড়াও আরো দুজন মেয়ে আছে। সেই আরো দুজন মেয়ে সহ একজন ছেলে হাত তুলে। মাহির অন্বিতার দিকে তাকায়। অন্বিতা চুপচাপ বসে আছে। মনে হচ্ছে এসবে বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই তার। মাহির নাকের পাল্লা ফুলালো, শক্ত গলায় জিজ্ঞেস করলো, বাকি তিনজনের আগ্রহ নেই কেন? এখানে কি আপনারা পিকনিক করতে এসেছেন যে দায়িত্বের কথা শুনে আগ্রহ দমে গিয়েছে? অন্বিতা এখনো স্বাভাবিক। সে এই দায়িত্ব চায় না। হয়তো ঝিম মেরে বসে থেকে এটাই বোঝাতে চাইছে সে। মায়ের ক্ষুব্ধ হলো, কর্কশ সুরে বলল, বেশ, যারা হাত তোলেনি আমি এবার তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিব। এই কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় অন্বিতা। চোখ মুখ উপচে পড়ে তার বিরক্তির ছটা। সে জানে মাহির তাকেই বেছে নিবে। হলোও তাই। মাহির বলল, এই যে অন্বিতা, আজ থেকে আমার পাশে থেকে অতিরিক্ত দায়িত্ব আপনি পালন করবেন। অন্বিতা বিনয়ের সুরে বলার চেষ্টা করলো, স্যার, এই দায়িত্বটা যাদের আগ্রহ আছে তাদের দিলে হয় না। না, যাদের আগ্রহ নেই তাদেরকেই করতে হবে, যেন ভবিষ্যতে আর কিছুতেই আগ্রহ দেখাতে পিছু পা না হয়। অন্বিতা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, অসভ্য লোক, আপনি যে আমাকে জব্দ করার সুযোগ খুঁজছেন সেটা তো আমি বেশ বুঝতে পারছি। মাহির বলল, আর কারোর কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা থাকলে আমার থেকে জেনে নেবেন। আবারও বলছি, নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, আপনার একটা ছোট্ট ভুলে কিন্তু একটা মানুষের জীবন চলে যেতে পারে। অন্বিতা আগ বাড়িয়ে বলল, ঠিক বলেছেন স্যার, আমাদের করা একটা ছোট্ট ভুলে অন্য একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। তাই কোনো কিছু করার আগে হাজারবার ভেবে করা উচিত। এই কথা আমাদের সবার মনে থাকবে। মাহির চল শক্ত করলো। অন্বিতার চোখে দীপ্ত শিখা। তাকে
পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। মাহির স্বাভাবিক করলো নিজেকে, বলল, ভালো বলেছেন অন্বিতা, এখন কথাটা মাথায় রাখলেই হয়। জি অবশ্যই মাথায় থাকবে, অন্তত আমরা কারোর জীবন ধ্বংসের কারণ হতে চাই না। মাহিরের মাথা গরম হচ্ছে, অন্বিতার এসব কথা মোটেও সহ্য হচ্ছে না তার। সে উঠে দাঁড়িয়ে তার সহকারীকে বলল, ওনাদের সবাইকে একবার ওয়ার্ডে নিয়ে ঘুরিয়ে আনুন, আমি কেবিনে যাচ্ছি। এই বলে বেরিয়ে যায় সে। অন্বিতার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এই লোককে এভাবেই জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারলে মনে বড় শান্তি পেত সে। তবে আপাতত যতটুকু পেরেছে তাতেও মন তৃপ্ত হলো বেশ। ওয়ার্ডে এক রাউন্ড শেষ করার আগে একজন নার্স সেখানে এসে বলে, এখানে মিস অন্বিতাকে, ওনাকে ডক্টর মাহির স্যার ওনার কেবিনে ডাকছেন। এই কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে অন্বিতার। পাশ থেকে একটা মেয়ে বলে, আহারে, মেয়েটার অতিরিক্ত দায়িত্ব শুরু তবে। অন্বিতা অসহায় চোখে তাকালো। অন্য একটা মেয়ে বলল, আমি তো যেতে চাইছিলাম, এটা অন্তত এই ওছিলায় ওই হ্যান্ডসাম ডাক্তার স্যারের একটু কাছাকাছি থাকা যেত। অন্য মেয়ে মুখ চেপে হেসে বলে, আসতে বলো, চার্জার আগে দেখা গেল ছোট্ট একটা কথা ধরে তোমার লাইসেন্সই ক্যান্সেল করে দিল। অন্বিতা বলল, আচ্ছা তোমরা থাকো, আমি গিয়ে আমার অতিরিক্ত দায়িত্ব পালন করে আসি। মাহির আশহাব নেম প্লেটের উপর নামটার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে দরজার টোকা দিল অন্বিতা। ভেতর থেকে রাশভারী এক স্বর ভেসে এলো, কামিন। অন্বিতা সাহস জোগালো মনে, ভেতরে প্রবেশ করলো। আমাকে ডেকেছিলেন স্যার? মায়ের চোখ তুলে তাকালো তার দিকে, বুকের ওপর দুই হাত ভাঁজ করে গা এলালো চেয়ারে, গম্ভীর সুরে বলল, তোমার ব্যবহারে আমি অবাক হচ্ছি। আমিও স্যার। মাহির ভ্রু কুঁচকালো, বলল, মানে? এই যে আপনি আমাকে এখন আবার তুমি বলে সমর্থন করছেন, এটাকে আমি অবাক হচ্ছি খুব। মাহির হাসলো, বলল, আমার ফিয়ন্সিকে আমি যা খুশি বলবো, তোমার কি? অন্বিতা দু কদম এগিয়ে এসে দৃঢ় রুড স্বরে বলল, ফর ইয়োর ক্লায়েন্ট ইনফরমেশন, এখন এখানে আপনার ফিয়ন্সি দাঁড়িয়ে নেই। যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন ইন্টার্ন ডক্টর। তাকে আপনি আপনি বলেই সম্বোধন করবেন। মাহির কোর হেসে বলল, বাহ কি দাপট তোমার, আমি ভয় পাচ্ছি। আমাকে কেন ডেকেছেন? অন্বিতার বিরক্তির সুর। মাহির ঠোঁট কামড়ে হেসে বলল, তেমন কিছু না, একা ভালো লাগছিল না বলে একটু সঙ্গ দিতে ডেকেছি। অন্বিতার রাগ হচ্ছে, তাও সংযত করলো নিজেকে। বলল, স্যার আপনি দয়া করে আপনার মাত্রা অতিক্রম করবেন না, অন্যথায় আমি মেডিকেল বোর্ডে কমপ্লেন করতে বাধ্য হব। মাহির শব্দ করে হাসলো এবার, যেন অন্বিতা বেশ মজার কিছু বলেছে। অন্বিতার চল শক্ত করলো, বলল, আমি নিশ্চয়ই মজার কিছু বলিনি। নিজের চেয়ার থেকে উঠল মাহির, অন্বিতার দিকে এগিয়ে এলো, টেবিলের উপর বসে সান্দ্র দৃষ্টি নিক্ষেপ করলো তার উপর। ভ্রু কুঁচকালো অন্বিতা, লোকটা এভাবে তাকালে তার অস্বস্তি হয়। মাহির হেয়ালির সুরে বলল, আমার নার্সিং হোমে দাঁড়িয়ে তুমি আমাকেই ভয় দেখাচ্ছ। অন্যায় করলে শাস্তি সবাইকেই পেতে হয়। প্রতিদিন যে তুমি তোমার উপেক্ষার তীব্র দাবানলে আমার হৃদয় পোড়াচ্ছ, তাতেও বুঝি শান্তি হচ্ছে না।
অন্বিতার অন্যদিকে তাকালো, বলল, স্যার দয়া করে পার্সোনাল আর প্রফেশনালকে গুলিয়ে ফেলবেন না। এই নার্সিং হোমে থাকা অবস্থায় আমি কেবলই আপনার জুনিয়র, আপনার এমপ্লয়ি, নাথিং এলস। মাহির তার কথার বিপরীতে তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, পৃথিবীর শেষ মাথাতে গেলেও তুমি কেবল আমার ভালোবাসা, এটাই তোমার একমাত্র পরিচয়। অন্বিতার এসব কথা পছন্দ হচ্ছে না, বুক ধড়ফড় করছে। এগুলো আর এখন সহ্য করতে পারে না সে। স্যার দয়া করে কোনো কাজ থাকলে বলুন, নয়তো যেতে দিন আমায়। এখানে আমি কাজ করতে এসেছি, আপনার প্রেমালাপ শুনতে নয়। বিষণ্ণ হাসল মাহির। সে কি এতই ফেলনা হয়ে গেল? নিজের জায়গায় গিয়ে বসলো আবার। একটা ফাইল অন্বিতার দিকে এগিয়ে দিয়ে বলল, 9 নং ওয়ার্ডের রোগীদের শারীরিক অবস্থা এখানে রেকর্ড করে আনুন। ফাইলটা হাতে নিল অন্বিতা। এই কেবিন থেকে বের হতে পারলেই যেন বাঁচে সে। সে ঘুরে দাঁড়াতেই মাহির বলল, আপাতত রেহাই পাচ্ছ বলে ভেবো না, সব সময় এভাবে ছাড় পাবে। প্রেম আলাপ শোনার পার্মানেন্ট ব্যবস্থা অতি শীঘ্রই করব। অন্বিতা আর ফিরে তাকালো না। লোকটার সাথে কথা বাড়ানোর ইচ্ছা আর জাগলো না তার, তাই বেরিয়ে এলো। ফুরিয়ে আসা দমটা যেন এবার ফিরে পেল সে। ঘন ঘন দুবার নিঃশ্বাস ফেলে পা বাড়ালো নিজের কাজের দিকে। রোগীদের রোগের কথা শুনতে দুঃখ হয় অন্বিতার। তার তখন ইচ্ছে করে চিকিৎসার মতো দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া উপেক্ষা করে এক ঝলকেই কোনো এক ম্যাজিক করে সমস্ত রোগ দূর করে দিতে। কিন্তু ডাক্তাররা আর তো ম্যাজিশিয়ান না। একে একে সবার হিস্ট্রি জানা শেষে এবার শেষ রোগীর সামনে দাঁড়ালো সে। রোগীর পাশে তার মেয়ে আছে বোধহয়। অন্বিতা জানতে চাইলেও রোগীর কি হয়েছে। মেয়েটি বলল, বাবা হার্ট অ্যাটাক করেছিলেন, এই নিয়ে 4 বার। সবাই বলেছিল মৃত্যু নিশ্চিত, কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার সহায় হবেন। আর বিশ্বাস ছিল মাহির স্যারের উপর। সেদিন ছুটিতে ছিলেন তিনি, অথচ আমার হাহাকারে ছুটে এসেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন আমার বাবাকে। আমি ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। অন্বিতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা সবাইকে বাঁচাতে চায়, অথচ নিজের ভালোবাসাকে মেরে ফেলার আগে একবারও ভাবেনি। অন্বিতা বিষণ্ণ মনে আওড়ায়, ডাক্তার সাহেব, আপনি কেবল আমার ক্ষেত্রেই বড্ড নিষ্ঠুর। শেষটুকু সেরে ক্যান্টিনের দিকে যায় সে। একটা কফি খাবে। সেখানে গিয়ে সে তার বাকি কলিগদেরও পেয়ে যায়। মেয়েরা তাকে দেখে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, স্যার কি কাজ দিয়েছেন তোমাকে? অন্বিতা তাদের ফাইলটা দেখিয়ে বলে, এই যে রোগীদের হিস্ট্রি রেকর্ড পড়তে বলেছেন। মেয়েটার নাম তমা, যে মাহিরের কাছাকাছি থাকার জন্য এই অতিরিক্ত চাপটুকু নিতে চেয়েছিল। সে আফসোসের সুরে বলল, এই কাজটা তো আমিও করতে পারতাম, স্যার আমাকে কেন নিল না? অন্য একটা মেয়ে, তার বান্ধবী হয় বোধ হয়, বলল, তোর যে নজর খারাপ স্যার বোধ হয় আগেই বুঝেছিলেন, তাই আর নিজের জীবনের রিস্ক নেননি তিনি। মেয়েটার কথা শুনে সমস্বরে হেসে উঠল সবাই। তমা ক্ষুব্ধ সুরে বলল, এবার কিন্তু বেশি বেশি বলছিস। তিন্নি তিন্নি হাসি আটকে বলল, মিথ্যে কি বলেছি? নজর খারাপ না থাকলে কি আর প্রথম দেখাতেই স্যারের প্রেমে পড়ে যেতি? মেয়েটা লজ্জা মাখা সুরে বলল, অমন একটা হ্যান্ডসাম ডাক্তার প্রেমে না পড়ে উপায় আছে? অন্বিতা বিরক্ত হচ্ছে তাদের কথায়। ওই লোকটাকে নিয়ে এত আহ্লাদের কি আছে? সে উঠে দাঁড়ায়, বলে, তোমরা
কেউ কফি খাবে, কফি নিয়ে আসি। সবাই বারণ করলো, তারা আগেই খেয়েছে। অন্বিতা তাই একাই গেল কফি আনতে। কফি নিয়ে একটু আলাদা একটা বেঞ্চে বসে অন্বিতা মাহিরকে নিয়ে মেয়েদের এত মাতামাতি তার সহ্য হচ্ছে না। তবে সে জানে এটা হিংসা নয়, বরং বিরক্ত। কফির কাপে চুমুক বসাতেই ফোনটা বেজে ওঠে তার হাতে, নিয়ে দেখে আভা। রিসিভ করে। কিরে দোস্ত, কেমন চলছে সব? আভার কণ্ঠে যথেষ্ট উৎসাহ। অন্বিতা মিয়ে যাওয়া সুরে বলল, একটুও ভালো না। কেন কেন? মাহির ভাই নেই সেখানে? উনি আছে বলেই তো সময়টা খারাপ যাচ্ছে। আবা হাসে, বলে, কি যে বলিস না তুই। অমন একটা ফিয়ন্সি থাকলে কারোর দিন আবার খারাপ যায় নাকি? হ্যাঁ, দূর থেকে বসে তোমার কাছে সবকিছু মধুর মতোই লাগবে। যে সামনে থাকে সে জানে কোনটা মধু আর কোনটা করলা। কিন্তু মাহির ভাই তো আস্ত একটা মৌচাক। এত মধু তুই উপেক্ষা করবি কি করে? বাইরে থেকে দেখলে সবাইকেই মৌচাক মনে হয়। সেই মৌচাকের ভেতরে আদৌ মধু আছে কিনা সেটা কেবল যে গভীরে যায় সে বোঝে। আভা গম্ভীর সুরে বলল, ভাইকে নিয়ে তোর এত অভিযোগ কেন বলতো? এমনভাবে জিজ্ঞেস করছিস যেমন তুই কিছু জানিস না। জীবনের কোনো কথা লুকিয়েছি তোর কাছ থেকে, কিন্তু সব কিছু জেনে বুঝে দ্বিতীয় সুযোগটা তুই দিয়েছিস। এখন তবে এমন করছিস কেন? বাধ্য হয়েছি আমি। দেশা পড়ার পর থেকেই উনি যা শুরু করেছিলেন, আমার কাছে আর কোনো উপায় ছিল না। শোন, সুযোগ যখন একবার দিয়েছিস তখন মন থেকে মেনে নে না। দেখ ভাইয়া হয়তো এবার সত্যিকার অর্থেই ভালোবাসবে তোকে। নিজেকে শক্ত করলো অন্বিতা, বলল, যখন প্রয়োজন ছিল তখন ভালোবাসা পাইনি, আর এখন আমার সব প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। এমন করলে তো তুই কষ্ট পাবি অন্বিতা। সমস্যা নেই, আমার আজকাল সব সয়ে যায়। আচ্ছা রাখি এখন, কাজ আছে। বেশ, ভালোভাবে কাজ কর। অল দ্য বেস্ট। স্যার, আসবো? ইয়েস প্লিজ। ফাইল নিয়ে ভেতরে গেল অন্বিতা। মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার কমপ্লিট। ফাইলটা হাতে নিল মাহির। বলল, আবার কেবিনে আসা যাওয়ার জন্য তোমার অনুমতি নিতে হবে না। ঠিক আছে স্যার, সবাইকে এই নিয়মটা জানিয়ে দিব। মাহির তার দিকে কুঁচকে চেয়ে বলে, এটা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য না। কেন স্যার? অ্যাজ এ কমপ্লয়ি এবার সবার সব ধরনের অধিকার ভোগ করার অধিকার আছে। তাহলে শুধু আমি কেন? মাহির ক্ষুব্ধ হলো, বলল, আজকাল বড় ঘাড়তেরা হয়ে যাচ্ছ তুমি। সেটা অবশ্য আপনার থেকেই শিখেছি। কি বললে? না তেমন কিছু না। আর কি কোনো কাজ আছে? বসে থাকো এখানে, এটাই তোমার কাজ। আমি বসে থাকলে ভেতরে পেশেন্ট আসবে কি করে স্যার? আপনার তো পেশেন্ট দেখার সময় হয়ে গিয়েছে। ডান পাশে একটা চেয়ার এনে বসো। কোন পেশেন্ট কোন সমস্যার কথা বলছে খুব মনোযোগ দিয়ে শুনবে। অন্বিতা বলল, স্যার, সব কাজ কি শুধু আমি করব? ক্যান্টিনে বাকি ডক্টররা সবাই গল্প করছে, ওদেরও কিছু কাজ দিন, সেই ব্যবস্থা আমি করব। তোমাকে এত ভাবতে হবে না। আমি তবে ওদের সাথেই গিয়ে কাজ করি। মাহির ধমকে উঠে বলল, বাংলা কি বোঝো না তুমি? যেটা বলেছি সেটা করো। ওই চেয়ারটা এনে বসো এখানে। অন্বিতার রাগ হলেও দমিয়ে নিল নিজেকে। একটা চেয়ার এনে বসলো রাবিরের ডান পাশে।
সহকারীকে ডেকে পাঠালো মাহির। সে আসতেই বলল, পেশেন্ট আসলে সিরিয়াল করে ভেতরে পাঠিয়ে দিবেন, আর বাকি ডাক্তারদের বলুন ইমার্জেন্সিতে থাকার জন্য। সেখানে কোনো পেশেন্ট আসলেই যেন আমাকে জানায়। সহকারী মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে চলে গেল সেখান থেকে। রাবির কিছু একটা ফাইল দেখছে মনোযোগ দিয়ে। অন্বিতার এভাবে চুপচাপ বসে থাকতে মোটেও ভালো লাগছে না। সে ক্ষীণ সুরে একবার বলল, স্যার, আমি একবার ইমার্জেন্সিতে যাই। রাবির চোখ ঘুরিয়ে চাইলেই আবার চুপসে গেল সে। এরই মাঝে শুরু হলো পেশেন্ট আসা। অন্বিতা এই প্রথম রাবিরের পাশাপাশি বসে পেশেন্টদের প্রতি তার একাগ্রতা দেখছে। কি সুন্দর করে পেশেন্টের সমস্যার কথা জানতে চাইছে, তাকে ভরসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে। অন্বিতা বসে বসে শিখছে সব। 3-4 জন পেশেন্ট যাওয়ার পর এবার একেবারে অল্প বয়সী একটা মেয়ে আসে। দেখে মনে হয় সবে কলেজে পা দেওয়া। চটপট তরুণী। সে এসে ঝিম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। অন্বিতা তার দিকে চেয়ে বলে, আপনি বসুন। মেয়েটি তাও ঠাই দাঁড়িয়ে রয়। মাহির এবার ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। মেয়েটি বসলো। চোখের পলক পড়ছে না তার। অন্বিতা খেয়াল করলো মেয়েটা চোখ দিয়েই মাহিরকে গিলে খাচ্ছে। সে বিস্মিত হলো খুব। এইটুকু একটা মেয়ে, তার দ্বিগুণ বয়সী লোকের দিকে এত মোহ নিয়ে কি করে তাকিয়ে আছে। রাবি জিজ্ঞেস করলো, আপনার সমস্যার কথা বলুন প্লিজ। মেয়েটি উদ্বেগ দেখিয়ে বলল, আমার আজকাল কোনো কিছুতেই মন বসছে না। বুকের ভেতরটা খালি ধড়াস ফড়াস করছে, মনে শান্তি পাই না একটুও। আমি কি খুব কঠিন রোগ হয়েছে ডাক্তার সাহেব? মাহির কিছু বলার আগেই অন্বিতা বলে উঠল, আরে না না, তেমন কিছু না। এটা কোনো রোগের মধ্যেই পড়ে না। শোনো, পড়াশোনায় মনোযোগ দাও, পরিবারকে সময় দাও, অন্য কোনো দিকে মন না গেলেই হবে। দেখবে আস্তে আস্তে বুকের ধড়াস ধড়াস শব্দ বন্ধ হয়ে গিয়েছে। তাও যদি না হয় তবে আবার এসো, নতুন একটা মেডিসিন এসেছে, ওটা দিয়ে আমরা বুকের ভেতর এমন গিট দেই, বুক আর তখন ধড়াস ধড়াস করতে পারে না, একেবারে স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে তুমি আসলে না হয় আমরা এই মেশিনটা তোমার উপর ট্রাই করে দেখব কেমন। মেয়েটি ভীত স্বরে বলল, মেশিন কেন? ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। আহা, তুমি বুঝতে পারছো না, ওষুধের মেয়াদ তো স্বল্প স্থায়ী। খাওয়া বন্ধ করে দিলেই আবার সমস্যার শুরু। কিন্তু মেশিনটা দিয়ে একটা গিট দিলেই দেখবে একেবারের জন্য সমাধান পেয়ে গিয়েছো। মেয়েটি এবার চট করে তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, থাক, আমি একদম সুস্থ আছি, আমার কোনো মেশিনের প্রয়োজন নেই। এই বলেই দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে গেল সে। মাহির হতবাক। কি হলো, বোধগম্য হচ্ছে না তার। অন্বিতার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, এটা কি হলো? সব সময় কেবল ওষুধ দিয়েই রোগ দূর করা যায় না, মাঝে মধ্যে এসব টোটকাও অ্যাপ্লাই করতে হয়। মাহির এখনো বিস্মিত। অন্বিতা বলল, এত অবাক হওয়ার কিছু নেই স্যার, মৌচাক দেখে মৌমাছি এসেছিল, তাড়িয়ে দিয়েছি। কি সব হেয়ালি কথাবার্তা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব আপনি কখনো বুঝতেও পারবেন না। আপনি বরং আপনার কাজে মনোযোগ দিন। রাবির বিরক্তি হয়ে ফের তার কাজে মনোযোগ দিল। একের পর এক পেশেন্ট সে দেখেই যাচ্ছে।
যেন ক্লান্তহীন। অন্তত এই সময় অন্বিতার কোমর ধরেছে। এবার টানা 3 ঘন্টা এভাবে বসে থাকা যায়। এখন লাঞ্চ ব্রেক চলছে, পেশেন্টের সিরিয়াল। আবার বিকেলে রাবির বলল, ফ্রেশ হয়ে নাও, ক্যান্টিন থেকে খাবার এনে একসাথে খাবো। না, মা আমার জন্য খাবার প্যাক করে দিয়েছেন, আমি এটাই খেতে পারবো। বা, তাহলে তো বেশ ভালো। তবে ক্যান্টিন থেকে খাবার আনতে বারণ করে দেই কেন? আপনি কেন বারণ করবেন? এই না বললে মা খাবার প্যাক করে দিয়েছেন। ওইটা আমার জন্য, আপনার জন্য না। তোমার থেকেই একটু শেয়ার করলেই হবে। অন্বিতা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। রাবির অন্বিতার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, এত স্বার্থপর? হ্যাঁ, অনেক। মায়ের রান্না আমার কাছে ভালোবাসা, আর আমি আমার ভালোবাসায় কারোর ভাগ বরদাস্ত করতে পারি না। রাবিরের চোখ মুখ মলিন হয়ে ওঠে। সে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, তবে আমার বেলাতে কি করে বরদাস্ত করেছিলে? অতিরিক্ত আঘাতে মানুষ হিতাহিত জ্ঞান খুইয়ে বসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রাবির আরও এক কদম এগিয়ে আসে, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, আমার শেষ দৃষ্টিও কেবল তোমাকেই খুঁজছিল। একবার কেন এলে না? অন্বিতা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাগে গা রিরি করে ওঠে তার। বাজখাই সুরে বলে ওঠে, ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথাটা আর কখনোই জিজ্ঞেস করবেন না। এই বলে অন্বিতা ক্যাবিন থেকে বেরিয়ে যায়। রাবির একা দাঁড়িয়ে, বিক্ষিপ্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার বুকে ব্যথা হচ্ছে তীব্র। নিজের একটা ছোট্ট ভুলে সে আজ সবকিছু হারিয়ে বসেছে তার ভালোবাসার মানুষকে। আর কখনো পাওয়া হবে কিনা সেটাও জানে না। শুকনো মরুভূমির ন্যায় হৃদয় তার অন্বিতার জন্য হাহাকার করছে। একবার খুব করে ভিড়ে পেতে ইচ্ছে করছে তাকে, একবার শক্ত করে জড়িয়ে ধরতে, বলতে, আর একটা সুযোগ দাও অন্মি। ওয়াদা করছি আর একটু কষ্ট পেতে দেব না তোমায়। তুমি কেবল একবার ফিরে এসো অন্বি, একবার। রাবির শক্ত করে নিজেকে, ছেলে মানুষের নাকি কাঁদতে হয় না? তার উপর সে ডাক্তার। ডাক্তাররা তো রোবট, কান্না তাদের জন্য হারাম। তাই আর কাঁদল না সে। সহকারীকে ডেকে বলল, সকল ইন্টার্ন ডাক্তারদের বলুন আজকের মতো বাড়ি চলে যেতে, আর কাল যেন আবার সময় মতো চলে আসেন। সহকারী বলল, আচ্ছা স্যার। আর শুনুন, ক্যান্টিন থেকে খাবার আনতে বারণ করবেন। আমি এখন কিছু খাবো না। কেন স্যার, কোনো সমস্যা বা অন্য কিছু খাবেন? না, সমস্যা নেই কোনো। আমার ইচ্ছে করছে না, তাই খাবো না। আপনাকে যা বলা হয়েছে আপনি আপাতত সেইটুকুই করুন। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।